জেলা পরিষদ নির্বাচনে ভোটকাল কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। এমপিদের আচরণবিধি মেনে চলতে ইসির চিঠি। নানা কারণে আত্মঘাতী স্কোয়াডে যোগ দিচ্ছে নারীরা, বলছে পুলিশ। শিক্ষক সমাবেশ থেকে জঙ্গিবাদ প্রতিরোধে সব মহলকে সচেতন হওয়ার তাগিদ। দেশের বিভিন্ন আদালতে ঝুলছে প্রায় ৩১ লাখ মামলা। সাক্ষী হাজির না হওয়া সহ বিচারক ও আদালত সংকটই মামলা জটের প্রধান কারণ, বলছেন বিচারকরা। সিলেট কারাগারে এক যুগেরও বেশি সময় ধরে বিনা বিচারে বন্দী আছেন ৬ জন, মিলছে না জামিন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আইনজীবীদের। এবং সাঁওতালপল্লীতে পুলিশের দেয়া আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে বিচার বিভাগ ও পিবিআই। দ্রুত সময়ে প্রতিবেদন দেওয়ার আশাবাদ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী এবং আমি সজল মিত্র রিচার্ড। জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কার্যালয়গুলো। সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হয় ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। এছাড়া ভোট গ্রহণের অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে জেলাগুলোর নির্বাচনী কার্যালয়। কাল সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। ৩ পার্বত্য জেলা বাদে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে দেশের ৬১টি জেলায় হতে যাচ্ছে এই জেলা পরিষদ নির্বাচন। এদিকে জেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের আচরণবিধি মেনে চলতে স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। তিনি বলেন, এই নির্বাচনকে ঘিরে বেশ কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। আচরণবিধি অনুসারে যারা সংসদ সদস্য আছেন তারা এই প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না। তার মধ্যেও আমাদের কাছে যে অভিযোগ আছে তার যদি কিছু অংশ সত্য হয়, বেশ কিছু সংসদ সদস্য এই ব্যাপারে কাজ করছেন যেটা সম্পূর্ণ বেআইনি। আমরা এই মর্মে সমস্ত যারা সংসদ সদস্য এলাকাতে এখন অবস্থান করছেন তাদেরকে এলাকা থেকে সরে আসার জন্য আমাদের কমিশন থেকে মাননীয় স্পিকারের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে। তিনি যেন এই ব্যাপারে তার সংসদ সদস্য যারা আছেন তাদেরকে নির্দেশ প্রদান করেন। দেশের বিভিন্ন আদালতে ঝুলছে প্রায় ৩১ লাখ মামলা। এত মামলা সামলাতে হিমশিম খাচ্ছে বিচার বিভাগ। বিচারকরা বলছেন যথাসময়ে সাক্ষী হাজির না করা এবং বিচারক ও আদালত সংকটই মামলা জটের প্রধান কারণ। মামলা জটের জন্য বিচারকরা তাদের দায় এড়াতে পারেন না বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আফজাল হোসেনের রিপোর্ট। দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দুরারোগ্য ব্যাধি হয়ে দেখা দিয়েছে মামলা জট। অধস্তন আদালতের বিচারকরা বলছেন সাক্ষী হাজিরে পুলিশের ব্যর্থতা মামলা জটের অন্যতম কারণ হওয়ায় এ বিষয়ে আর ছাড় দেয়া হবে না। সাক্ষী যদি পুলিশ যথাসময়ে আমাদের সামনে হাজির করে দেয়, অবশ্যই মামলা আরো দ্রুত গতিতে এবং স্বল্প সময়ের মাধ্যমে নিষ্পত্তি হবে। আমরা পুলিশকে বিস্তারিত লিখে একবার সাক্ষী নিয়ে আসার জন্য বলেছি। ওই ডেটে যদি পুলিশ সাক্ষী আনতে না পারে তো মাননীয় প্রধান বিচারপতি যেটা বলেছেন আমরা সেটা অ্যাপ্লাই করব, করে আমরা দ্রুত মামলা নিষ্পত্তি করে দেব। সুপ্রিম কোর্টের তথ্য মতে আপিল বিভাগ ও হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা ৪ লাখেরও বেশি। মামলার পাহাড় জমে আছে জেলা জজ ও ম্যাজিস্ট্রেট আদালতেও। এ সংখ্যা ২৭ লক্ষাধিক। এ নিয়ে দেশের সর্বমোট বিচারাধীন মামলা দাঁড়িয়েছে ৩১ লক্ষেরও বেশি। সিনিয়র আইনজীবীরা বলছেন এজন্য বিচারকরাও দায় এড়াতে পারেন না। অধস্তন আদালতে বিচারকরা যদি মুলতবিটা অনুমতি না দেয় তাহলে কিন্তু যারা সাক্ষী সাবদ নিয়ে আসছে বিচার বিভাগের উপরে তাদের একটা আস্থা বাড়বে এবং তাড়াতাড়ি মামলা নিষ্পত্তি হবে। তবে বিচারকরা বলছেন আদালত ও বিচারকের সংখ্যা বাড়ানো গেলে মামলা জট শূন্যের কোঠায় নামানো সম্ভব। ফুল টাইম কোর্ট ইউজ করলে পরে মামলা নিষ্পত্তির সংখ্যা বাড়তে বাধ্য। কিন্তু আমি যদি বিচারক না পাই আমি কাকে দিয়ে কাজ করাবো? বিচারকের সংখ্যা মামলা অনুপাতে বাড়ানো প্রয়োজন, দেশের জনসংখ্যা অনুপাতে বাড়ানো প্রয়োজন। এখন আমরা বিচারকটা কোর্টরুম শেয়ার করি, উইচ ইজ ভেরি মাচ আনফরচুনেট। সরকার বা প্রভাবশালী কোনো মহলের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে অধস্তন আদালতের বিচার কাজ পরিচালিত হচ্ছে বলেও জানান তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
পরিবারের পুরুষ সদস্যদের চাপে বাধ্য হয়েই নারীরা জঙ্গিবাদের দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তার মতে নারীদের আত্মঘাতী হওয়ার ঘটনাও ব্যতিক্রম। বিশ্লেষকরা বলছেন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেত্রেই নারীর অধিকার নিশ্চিত হয়নি, ফলে চাপে পড়ে কিংবা বাধ্য হয়ে নারীদের জঙ্গিবাদে যোগ দেওয়ার ঘটনা অস্বাভাবিক কিছু নয়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল ১.৫ দশকে দেশে জঙ্গি তৎপরতা বিশ্লেষণে দেখা যায় নারীদের জঙ্গিবাদে যুক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি শুরু থেকেই তাদের স্ত্রী কন্যাদের জড়িয়েছে এ পথে। তবে দ্বিতীয় প্রজন্মের সংগঠন নব্য জেএমবি নারী জঙ্গিদের আলাদাভাবে প্রশিক্ষণ ও হামলায় ব্যবহারের প্রস্তুতি নিয়েছে, এমন নজির পাওয়া গেছে আশকোনা ও আজিমপুর অভিযানে। আজিমপুরে তানভীর কাদেরের স্ত্রী পুলিশের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় পুলিশ তাকে ধরতে গেলে ছুরিকাঘাতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। এছাড়া আশকোনায় আত্মসমর্পণের ভান করে আত্মঘাতী হয় এক নারী। অপরদিকে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে 2 নারী। এরা আসলে বাধ্য হয়ে আসে। তার স্বামীর প্রচন্ড চাপে সে শেষ পর্যন্ত বলছে যে আমি শুধুমাত্র সোসাইটির ভয়ে, আত্মীয় স্বজনের ভয়ে মুখ দেখাতে পারবো না বলে আমি শেষ পর্যন্ত তার পথটা মেনে নিতে বাধ্য হয়েছি। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরিরের নারী শাখার খবর মিলেছে বিভিন্ন সময়। গ্রেফতার হয়েছে শিক্ষার্থী, শিক্ষানবিশ, চিকিৎসক সহ অনেকেই। এই প্রেক্ষাপটে নিরাপত্তা বিশ্লেষকদের মত সব নারী যে চাপে পড়ে জঙ্গিবাদে জড়াচ্ছে এমনটা নাও হতে পারে, আর তাই নজরদারি বাড়াতে হবে ভার্চুয়াল জগতেও। জঙ্গিরা সমস্ত তৎপরতার যে প্রস্তুতি, প্রশিক্ষণ এবং যোগাযোগ সবকিছু ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে হয়। সুতরাং এইখানে পুলিশের যে সরঞ্জামাদির অভাব রয়েছে, টেকনোলজিক্যাল ক্যাপাসিটির অভাব রয়েছে, এইগুলোকে বৃদ্ধি করতে হবে। সমাজবিজ্ঞানীরা বলছেন সমাজের বিভিন্ন শ্রেণীতেই নারীর প্রতি বৈষম্য এখনো বিরাজমান। ফলে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত পুরুষ সদস্যরা তাদের নারী স্বজনদের দলে ভেড়াতে চাইবে, এটাই স্বাভাবিক। পুরুষতান্ত্রিক সমাজ সবসময় নারীকে অর্থনৈতিক অধস্তনতা থেকে আস্তে আস্তে রাজনৈতিক অধস্তনতা থেকে তার মনস্তাত্ত্বিক এবং চেতনাগত অধস্তনতা তৈরি করা হয়, এবং তখন এক পর্যায়ে তাকে একটা পুতুলে রূপান্তরিত করা হয়। নারী সদস্যরা সঙ্গে থাকলে বাসা ভাড়া নেওয়া, তথ্য আদান প্রদান সহ অনেক কর্মকাণ্ড সহজ হয়। এই বিবেচনা থেকেও নারীদের জঙ্গিবাদে যুক্ত করা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। শুধু আইন প্রয়োগ করে নয়, জঙ্গিবাদ মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সন্তানদের বিপদগামিতা রুখতে পরিবার ও শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত শিক্ষক সমাবেশে মন্ত্রী এ বক্তব্য দেন। সবাইকে সতর্ক থেকে যার যার আওতায় সব শিক্ষার্থীকে এবং সঙ্গে অভিভাবকদেরকে সচেতন করে নিয়ে আসা, সমাজপতিদের, সমাজের মানুষকে, সাধারণ মানুষকে নিয়ে আসতে হবে, যাতে করে সেই দিকে সে আকৃষ্ট না হয় এবং ভুল পথে না যায়। আগামী 29 তারিখে পিএসসি, জেএসসি, জেডিসি ইত্যাদির ফলাফল মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে সকালে, এবং সঙ্গে কিছুক্ষণ পরেই আমরা সেটা অনলাইনে দিয়ে দেব, যার যার স্কুল থেকে পাবেন। বাংলা সময় আরো থাকছে। রোগীর স্বজনদের সঙ্গে হাতাহাতির জের ধরে রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা। সিলেট কারাগারে 1 যুগ কিংবা তার বেশি সময় ধরে বিনা বিচারে বন্দী আছেন 6 জন। আরো 14 জন 5 বছরেরও বেশি সময় ধরে বন্দী। হত্যা কিংবা বিভিন্ন ফৌজদারি অপরাধে এই অভিযুক্তরা জামিনও পাচ্ছেন না। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন আদালতের রায়ের আগে কাউকে দোষী বলা যাবে না। তাই বিচারের আগে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা মানবাধিকারের চরম লঙ্ঘন। আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। জেলায় আমি আজ 11 বছর 7 মাস। শুধু আমার টেনশনে মা বাবা মারা গেছে। তথ্য অধিকার আইনে অনুমতি নিয়ে সিলেট কারাগারে কথা হয় এই বন্দীদের সাথে। 12 বছর ধরে কারাগারে বন্দী ফারুক হোসেন। একই বছর দক্ষিণ সুরমা থানায় আরেকটি হত্যা মামলার আসামি সেলিম মিয়া 12 বছর ধরে কারাগারে বন্দী। গোলাপগঞ্জের সাইফুল আলম বন্দী 11 বছর ধরে। আর বিনা বিচারে রাজু জগন্নাথের কারাজীবন 14 বছরের। ফারুককে 132 বার, সেলিমকে 123 বার, সাইফুলকে 88 ও রাজুকে 113 বার আদালতে হাজির করা হলেও শেষ হয়নি বিচার কাজ। 13-14টা বছর ধরে কারাগারে
বন্দি যে আমি ক্ষতিপূরণটা আমার খেয়ে দেবে। আজ 10টা বছর দিয়ে আমার কোনো বিচারও হয় না, খালি আমার কোর্টে নেওয়া না করে। মূলত ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ডাক্তার সহ অন্যান্য সাক্ষীরা সাক্ষ্য দিতে না আসায় বিচার কাজ বিলম্ব হচ্ছে। তবে মানবাধিকার কর্মীরা মনে করেন বিচারের নামে দীর্ঘদিন কারাগারে বন্দী মানবাধিকারের চরম লঙ্ঘন। সংবিধানে আছে সুস্পষ্টভাবে বিনা বিচারে কাউকে একদিনের জন্য আটক রাখা যাবে না। এই ক্ষেত্রে বিচার বিভাগ এই ধরনের মামলায় জামিনের ক্ষেত্রে আরো উদারতা দেখাবেন বলে আমরা আশা করি। আমরা চাইব বিচার কার্যটা সঠিক সময়ে সঠিকভাবে হোক এবং প্রতিটি লোক আইনের সহায়তা পাক, ন্যায় বিচার পাক। সিনিয়র জেল সুপার জানান 5 বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দীদের তালিকা তারা হাইকোর্টের কাছে প্রেরণ করেছেন। আর অতিরিক্ত পিপি দাবি করেন মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে তাদের কোনো গাফিলতি নেই। অ্যাটর্নি জেনারেল মহোদয়ের অফিস থেকে সারা বাংলাদেশে একটা ড্রাইভ দিয়েছে যে কতজন বন্দী 5 বছর বা 10 বছরের উপরে আছে তাদের একটা তালিকা চেয়েছে। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে একটা রিপোর্ট আসলেই আমরা মামলাগুলো, পুরাতন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে এখন নিষ্পত্তি হচ্ছে। মামলা জট কমাতে দেশের আদালতগুলোতে বিচারাধীন পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে সম্প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশের দিয়ে আগুনের ঘটনা তদন্তে এলাকা পরিদর্শন করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া রংপুর সুগার মিলের জমি নিয়ে সাঁওতালদের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা 2টি মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। সকাল 11টার দিকে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ সাঁওতালপল্লীতে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। গত 6 নভেম্বর গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশ ঘরে আগুন দিচ্ছে, সম্প্রতি সেই ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে ঘটনা তদন্তে উচ্চ আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। এদিকে সকাল 10টার দিকে PBI এর বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ খামার পরিদর্শন করেন। PBI কর্মকর্তা জানান, সংঘর্ষের ঘটনায় স্বপন মুর্মু ও থমাস হেমব্রম গোবিন্দগঞ্জ থানায় আলাদা 2টি অভিযোগ করেন। উচ্চ আদালতের নির্দেশে অভিযোগ 2টির বিষয়ে তদন্ত শুরু করেছে PBI। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী PBI কর্তৃক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ অনুসারে এই তদন্ত গতকাল আমরা কেস ডকেট থানার কাছ থেকে গ্রহণ করেছি এবং আজকে আমাদের বগুড়ার একটি টিম, আমার সঙ্গে আরো কয়েকজন পুলিশ পরিদর্শক রয়েছেন, আমরা সবাই মিলে এই সাঁওতালপল্লীর ঘটনাস্থল পরিদর্শন করলাম এবং তদন্ত কার্য শুরু করলাম। শর্ট টাইমের ভিতরে আমি আশা করি যারা সাঁওতালপল্লীর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যদি সহযোগিতা আমি পাই, তাহলে কে আগুন ধরিয়েছে এই পুলিশ সদস্য বা যে কেউ এই আগুন ধরেই থাকুক, এই বিষয়টি আমি সঠিক তথ্য উদ্ঘাটন করে আমি মহামান্য হাইকোর্টকে শর্ট টাইমের ভিতরে এটা জানাতে পারবো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এদিকে ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনায় দায়ের করা মামলায় সকালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকরা বৈঠক করলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে বিভিন্ন এলাকা থেকে সকালে রোগীরা চিকিৎসা নিতে হাসপাতালে যান, কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েন তারা। তাদের অভিযোগ, গুরুতর অসুস্থ হয়ে রোগীকে হাসপাতালে ভর্তি করা হলেও প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না তারা। গতকাল বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতিকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা। বাংলা সময় আরও থাকছে। শেরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিশু একাডেমির কার্যক্রম, ধসে পড়ার আশঙ্কা, আতঙ্কে অভিভাবকরা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর AKM নুরুন নবীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার সহ নানা অভিযোগ খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 3 সদস্যের তদন্ত কমিটি। সকালে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ভুক্তভোগীদের বক্তব্য শোনেন তারা। এদিকে আজও উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন অনেকে। সার্কুলার দেখে আমি ওখানে অ্যাপ্লাই করেছিলাম, সেই অনুযায়ী আইনগত প্রসেস অনুযায়ী আমি আর কি টিকেও গিয়েছিলাম, কিন্তু সামহাউ ভিসি স্যার আমাকে জয়েন করতে দিচ্ছেন না। আমাকে 9 মাস মামলার কারণে আমাকে প্রমোশন থেকে স্থগিত করা হয়েছিল। 9 মাস আমাকে মিথ্যা মামলা দিয়ে আমার প্রমোশন দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যে অভিযোগ করেছি তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে তদন্ত কমিটি এখানে এসেছে। এখানে আসার পরে তারা সরেজমিনে অফিসের যে কাগজপত্র দালিলিক অভিযোগগুলোর সঙ্গে মিলে দেখেছে।
চট্টগ্রাম বন্দরের কর্মপরিধি বাড়ার পাশাপাশি চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বন্দরের ব্যবস্থাপনা ও পরিচালনায় এসেছে ব্যাপক পরিবর্তন। কিন্তু 1976 সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অধ্যাদেশ আজও সংশোধন হয়নি। এ অবস্থায় আগামী দিনের চাহিদার নিরিখে পোর্ট অর্ডিন্যান্স অ্যাক্টকে যুগোপযোগী করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন নামে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ব্রিটিশ আমলে প্রণীত 1908 সালে পোর্ট অ্যাক্ট এবং 1976 সালের বন্দর কর্তৃপক্ষ অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হচ্ছে চট্টগ্রাম বন্দর। তবে 1976 সালে এই বন্দরে কোনো কন্টেইনার জাহাজ ভিড়ত না, ছিল না কোনো টার্মিনাল বা বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বার্থ অপারেটর ব্যবস্থা। পরিবেশ সুরক্ষা বা সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও ছিল অনুপস্থিত। 4 দশকে দেশের বৃহত্তম এই সমুদ্র বন্দরের অবকাঠামো উন্নয়নের সাথে পরিচালনা ও ব্যবস্থাপনা আধুনিক হলেও আইন রয়ে গেছে আগের অবস্থায়। এই প্রেক্ষাপটে পোর্ট অ্যাক্ট সংশোধন করে পূর্ণাঙ্গ আইন করা হচ্ছে বলে জানালেন নৌপরিবহন মন্ত্রী। অর্ডিন্যান্স বা অ্যাক্ট এটা কিন্তু পূর্ণাঙ্গ আইনও ছিল না, তারপরে এর মধ্যে এখন অত্যাধুনিক পদ্ধতিতে অনেক কিছু হচ্ছে। উপরন্তু এখানে ইংরেজিতে আইনটা রয়েছে, আমাদের সংবিধানে আছে, আমাদের আইনটা হবে বাংলায়। ওইটা করতে গিয়ে আমাদের যে যে জায়গায় সংশোধন সংযোজন এবং যুগোপযোগী করার বিষয়টা এসেছে আমরা সেগুলো করছি। বন্দরের পরিবর্তিত ব্যবস্থাপনা ও পরিচালনার সাথে সামঞ্জস্য রেখে আইনের খসড়া তৈরি হয়েছে বলে জানান চট্টগ্রাম বন্দরের এই কর্মকর্তা। বন্দর যে জায়গায় ছিল 76 সালে অথবা 1908 সালে, বন্দর ওই জায়গায় নেই। বন্দর এখন আইএসপিএস কোডের অধীনে এসছে। এরকম আরো বহুবিধ বিষয় যেটি আধুনিক বন্দর ব্যবস্থাপনার সাথে যুক্ত হয়েছে, সেগুলোকে আমরা অন্তর্ভুক্ত করে এই আইনের খসড়া করেছি। আইন মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষার পর জাতীয় সংসদে পাশ হবে এই আইন। কর্তৃপক্ষের আশা 2017 সালে একটি নতুন আইন পাবে চট্টগ্রাম বন্দর। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের চট্টগ্রাম ব্যুরোতে উপস্থিত আছেন বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন। আমরা এখন সরাসরি কথা বলবো তার সঙ্গে। জনাব খায়রুল আলম সুজন, আপনাকে স্বাগত জানাচ্ছি সময় স্টুডিওতে। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন প্রণয়ন হলে বন্দর ব্যবহারকারী বা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কি ধরনের সুবিধা ভোগ করবে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাদেরকে। আমরা বন্দরের নতুন আইন প্রণয়নকে আমরা স্বাগত জানাচ্ছি, কারণ 1908 সালের পোর্ট অ্যাক্ট এবং 1976 সালের অধ্যাদেশ দ্বারাই কিন্তু এখন বন্দর পরিচালিত হচ্ছে। এটি মোটেই আমাদের জন্য কাম্য না। নতুন আইন করে বন্দরকে কিভাবে সুন্দরভাবে পরিচালিত করা যাবে, এটিকে যেন যুগোপযোগী করা যায়, সেই চিন্তায় মাথায় রেখেই কিন্তু এই আইন প্রণয়নকরণকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আরো স্বাগত জানাচ্ছি যে যদি বন্দর যখন এই আইনটা প্রণয়ন করবে, আমরা যারা বন্দর ব্যবহারকারী আছি সবাইকে সাথে নিয়ে এবং সবার চাহিদা অনুযায়ী এবং যুগোপযোগী করে একটি আইন যদি প্রণয়ন করে, তাহলে আমরা সবাই উপকৃত হব। দেখুন, একটি মজার তথ্য দিচ্ছি আপনাদেরকে। বন্দর চেয়ারম্যান, তার ক্ষমতা হলো 1000 টাকা মাত্র একটি ড্যামারেজ মাপ করার জন্য। এটি কোনো অ্যাকচুয়ালি মানে একটি হাস্যকর ব্যাপার। আমরা চাই যে সেই 1908 সালের পোর্ট অ্যাক্টকে চেঞ্জ করে এবং 1976 সালের যে অধ্যাদেশ আছে এটিকে চেঞ্জ করে আমাদের আরো সুদূর প্রসারী চিন্তাভাবনা মাথায় রেখে একটি যুগোপযোগী আইন তৈরি করা হোক, যাতে করে আমরা যারা বন্দর ব্যবহারকারী আছি সবাই যেন এটির থেকে সুফল ভোগ করে আনতে পারি। কারণ আমাদের যে ভবিষ্যৎ যে টার্গেট, বিশেষ করে আমরা যেভাবে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদেরকে একটি সুন্দর এবং যাতে যারা যুগোপযোগী যে আইন, সেই আইনটিকেই আমরা চাচ্ছি। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই যে পোর্ট অর্ডিন্যান্স আইন যুগোপযোগী করার ফলে মানে যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কি কি সুবিধার কথা বলা হচ্ছে, মানে কি জানাবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি আমরা এখন বর্তমানে অনেক প্রবলেম ফেস করছি, যেমন বন্দরের জায়গার স্বল্পতা আছে। তারপরে বন্দর একসময় বন্দর হয়তো আপনার লেবার আনরেস্টের জন্য হয়তো জাহাজ ঠিক মতো বন্দরে ভিড়তে পারতো না, আর এখন এত বেশি আপনার জাহাজ আমাদের বাংলাদেশে আসতেছে, বাংলাদেশের সুনাম কিন্তু বহির্বিশ্বে আপনার ছড়িয়ে পড়ছে। এতে করে অনেক বেশি জাহাজ কিন্তু বাংলাদেশে আসছে ব্যবসায়িক কারণে। তারপরেও কিন্তু এই জাহাজগুলো সঠিক সময়ে কিন্তু বার্থ পাচ্ছে না, আপনার বার্থ স্বল্পতার কারণে। আমরা চাই এমন একটি আইন করতে, আইন প্রণয়ন করুক যে আইনের দ্বারা
আমাদের বন্দরকে আরো সুদূর প্রসারী চিন্তা ভাবনা এবং বন্দরকে অনেক বড় আকারে আপনার একটা স্কেলে নিয়ে যেতে পারে। দেখুন, আমাদের এই বন্দরের আইনের অনেকগুলো ধারার মধ্যে আছে, যেমন বন্দর কোথায় কোথায় চিটাগাং বন্দরকে বৃদ্ধি করতে পারবে, বন্দরের যে আপনার ছোট জায়গা, এই জায়গাটাকে একটা বিশাল আকারে নেওয়া যাবে। যেমন কুতুবদিয়াকে যদি চট্টগ্রাম বন্দরের আওতায় নিয়ে আসা হয়, তাহলে পরিচালনার ক্ষেত্রে বন্দর কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে। আচ্ছা, আমি একটু সংক্ষিপ্তভাবে আরেকটা বিষয় জানতে চাই যে এই আইনের খসড়া প্রণয়নে মানে বন্দর কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবসায়ীদের পক্ষ থেকে কোনো সুপারিশ করা হয়েছে কিনা, একটু সংক্ষিপ্ত করে বলবেন। না, এখন পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে আমাদের সাথে ওইভাবে এখনো পর্যন্ত আলোচনা ঠিক করেনি। তবে আমরা আশা রাখছি বন্দর আমাদের সাথে হয়তো খুব শীঘ্রই বোধহয় এটি নিয়ে আলোচনা করবে, এবং আমরা বন্দরের কাছে এটি আশা করছি, নৌ মন্ত্রণালয়ের কাছে এটি আশা করছি। কারণ অতীতে একটি নীতিমালা তৈরি হয়েছে, আপনার অবডক নীতিমালা। সেই নীতিমালায় কিন্তু আমরা যারা বন্দর ব্যবহারকারী, আমাদেরকে রেখেই কিন্তু এই নীতিমালাটা তৈরি করা হয়েছে। অতএব আমরা যারা বন্দর ব্যবহারকারী, আমরা সবসময় চাই যে আমরা বন্দরের খুঁটিনাটি সব বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালো করে জানি। অতএব আমাদের সাথে আলোচনা করেই কিন্তু একটি আইন তৈরি করবে, এটি আমরা আশা করছি নৌ মন্ত্রণালয়ের কাছে। জি, ধন্যবাদ। আমরাও আশা করছি যে চট্টগ্রাম বন্দর দ্রুত এই আইনের আওতায় আসবে। জনাব খায়রুল আলম সবুজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভীকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে বাবুরাইল এলাকায় ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান এলাকাবাসী। এ সময় জেলা প্রেস ক্লাবের সভাপতি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেলিনা হায়াত আইভী। মাদারীপুরে অস্ত্র ও গুলি সহ মহিউদ্দিন হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র্যাব। গতরাতে কালকিনি উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অন্য সদস্যরা পালিয়ে গেলেও মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে 2টি শুটার গান, 6 রাউন্ড গুলি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মহিউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে কুড়িগ্রামের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের 82তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে সরকারি কলেজ চত্বরে লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষ। এছাড়া বিভিন্ন সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও সমাধিতে ফুল দেওয়া হয়। পরে কেক কেটে লেখকের জন্মবার্ষিকী উদযাপন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্যোগে কলেজ চত্বরের শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করা হয়। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক 1935 সালের 27 ডিসেম্বর কুড়িগ্রামের পুরাতন থানাপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে রংপুরে অনুষ্ঠিত হলো বিশেষ মেলা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করে একটি বেসরকারি সংগঠন। সকালে নগরীর পর্যটন মোটেলে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয় সিন্ধু তালুকদার। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আদিবাসীদের অধিকার সুরক্ষায় সামাজিক আন্দোলন ও কঠোর আইন প্রণয়নের দাবি জানানো হয়। মেলায় রংপুর বিভাগের 8টি জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের লোকজনের হাতে তৈরি পণ্য সামগ্রী স্থান পায়। শেরপুরে নিজস্ব ভবন না থাকায় 100 বছরের পুরনো আদালতের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে জেলার শিশু একাডেমির কার্যক্রম। এতে ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা নিয়ে ছেলেমেয়েদের প্রতিদিন ক্লাসে পাঠাতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। গত 16 বছর ধরে বিভিন্ন ভাড়া বাসায় জেলার শিশু একাডেমির কার্যক্রম চালিয়ে আসছে একাডেমি কর্তৃপক্ষ। 2009 সালে 100 বছরের পুরনো পরিত্যক্ত আদালত ভবনে সরে আসেন তারা। প্রথমে অস্থায়ীভাবে কার্যক্রম শুরু হলেও এখন ভবনটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। দেয়ালে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে পলেস্তর। প্রতিটি কক্ষেই দরজা জানালা ভাঙা। এই অবস্থায় যে কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কায় নিত্যদিন সন্তানদের নিয়ে ক্লাসে আসছেন অভিভাবকরা। তবে সরকারি বরাদ্দ পেলে দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে জানালেন জেলা প্রশাসক। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জেলা পরিষদ নির্বাচনে ভোটকাল। কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। এমপিদের আচরণবিধি মেনে চলতে ইসির চিঠি। নানা কারণে আত্মঘাতী স্কোয়াডে যোগ দিচ্ছে নারীরা, বলছে পুলিশ। শিক্ষক সমাবেশ থেকে জঙ্গিবাদ প্রতিরোধে সব মহলকে সচেতন হওয়ার তাগিদ। দেশের বিভিন্ন আদালতে ঝুলছে প্রায় 31 লাখ মামলা। সাক্ষী হাজির না হওয়া সহ বিচারক ও আদালত সংকটই মামলা জটের প্রধান কারণ বলছেন বিচারকরা।
সিলেট কারাগারে এক যুগেরও বেশি সময় ধরে বিনা বিচারে বন্দী আছেন 6 জন, মিলছে না জামিন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আইনজীবীদের। এবং সাঁওতাল পল্লীতে পুলিশের দিয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে বিচার বিভাগ ও পিবিআই। দ্রুত সময়ে প্রতিবেদন দেওয়ার আশাবাদ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।